আজ ঘোষণা আসতে পারে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়কের নাম। বোর্ড সভায় বসছেন পরিচালকরা। পরিবর্তন আসতে পারে কোচিং প্যানেলে। মেডিকেল বিভাগ নিয়ে অসন্তুষ্ট বিসিবি। রিহ্যাব শুরু করেছেন লিটন দাস। ব্যাট বল হাতে না নিলেও ফিজিওকে সঙ্গে নিয়ে ফিট হতে লড়ছেন এলকেডি। অস্ট্রেলিয়া যাওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে টাইগাররা। পরিধি বাড়ছে নতুন কুড়ির। পদকজয়ী ৩১০ অ্যাথলিটকে প্রশিক্ষণ দেবে বিকেএসপি। পরিবারের দায়িত্ব নেবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক। অলিম্পিক পদকের স্বপ্ন। এশিয়ান গেমসের মূল পর্বের আগে সুখবর, বাংলাদেশ নারী দলের জন্য দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টায় বাফুফে। এবং নানা নাটকীয়তার পর আবারও ইতালির ডাগ আউটে ফিরলেন রবার্তো মানচিনি। স্পোর্টিং ডিরেক্টর পদে চূড়ান্ত করা হলো ক্লদিও রানিয়েরিকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। তামিম ইকবালের দায়িত্ব নেয়ার পর বুধবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। নতুন ওয়ানডে অধিনায়ক কে হবেন, বিপিএল এর ভবিষ্যৎ, জাতীয় দলের কোচিং স্টাফ নিয়ে আলোচনা করবেন বোর্ড কর্তারা। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজের আগে একাধিক ক্রিকেটারের ইনজুরিতে মেডিকেল ডিপার্টমেন্ট নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। বিসিবিতে তামিম ইকবালের বোর্ডের বয়স 2 মাস। নতুন বোর্ড দায়িত্ব নেয়ার পর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন পরিচালকরা। জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট, প্রশাসনিক কাঠামো সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসছেন বোর্ড কর্তারা। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ওয়ানডে দলের অধিনায়কত্ব। 3 ফরম্যাটে 3 অধিনায়কের নীতি থেকে বের হয়ে আসতে চায় বিসিবি। ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পরিবর্তে আলোচনায় লিটন দাসের নাম। ইনজুরি ধাক্কা কাটিয়ে এদিন মাঠে ফিরেছেন এলকেডি। অনুশীলন শেষে তার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে সংশ্লিষ্টদের। সাদা বলের 2 ফরম্যাটই তারই অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। তবে অভিজ্ঞতার বিচারে বিকল্পের তালিকায় আছেন শান্ত। সামনে ভারত সিরিজ, এরপর দক্ষিণ আফ্রিকা সফর, পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখেই নেতৃত্বের সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। বোর্ড সভার আরেকটি বড় আলোচনার বিষয় বিপিএল। ত্রয়োদশ আসর আদৌ হবে কিনা, হলেও কিভাবে, সেসব নিয়ে আলোচনা করবেন কর্তারা। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা। ফ্র্যাঞ্চাইজি সূচি ও সামগ্রিক ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে বোর্ডকে। মোহাম্মদ সালাউদ্দিন সরে যাওয়ার পর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব একাই সামলাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্পে একদিনও দেখা যায়নি তাকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যাম্পের বাইরে থাকলেও গুঞ্জন আছে ব্যাটিং বিভাগে পরিবর্তন আনতে পারে বিসিবি। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে শন টেইটের স্থলাভিষিক্ত কে হতে পারেন সেটা নিয়েও হবে আলোচনা। অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দুশ্চিন্তা একাধিক ক্রিকেটারের ইনজুরি। একের পর এক চোটে পড়ায় প্রশ্ন উঠছে বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট নিয়ে। সবকিছু খতিয়ে দেখবে বোর্ড। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মেডিকেল বিভাগে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা সেটাও আলোচনা হবে সবাই। এদিকে বহুল আলোচিত ভারত সিরিজও আছে এজেন্ডায়। আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরে বাংলাদেশে আসতে পারে টিম ইন্ডিয়া। সূচি, ভেন্যু, নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে এই বোর্ড সভায়। ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়েও হবে আলোচনা। বদলে যেতে পারে এনসিএল টি-20 নাম। ঘরোয়া ক্রিকেটকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনাও আসতে পারে আলোচনায়। এছাড়া বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিকে পূর্ণাঙ্গ করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। বোর্ড সভা ও বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আজকেও যথারীতি হোম অফ ক্রিকেটের অনুশীলন চলছে এবং সকাল নাগাদই আসলে আমরা দেখেছি প্লেয়াররা কেউ ব্যক্তিগত উদ্যোগে কিংবা কেউ দলের সঙ্গে এসে নিজেদের স্কিল ট্রেনিং যেটা চলছে আর কি গত 27 তারিখ থেকে সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আজকে মুশফিকুর রহিমকে আমরা দেখেছি যে লম্বা সময় সেন্টার উইকেটে নিজের ব্যাটিং অনুশীলন করেছেন। তার সঙ্গে ছিলেন একই নেটে মুমিনুল হক এবং যেমনটা জানেন যে মিডল অর্ডারে এই দুইজন ব্যাটারি আসলে অন্যতম ভরসা বাংলাদেশের। এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কেমন করবে তাও কিন্তু অনেকটাই নির্ধারণ করবে
ওই অভিজ্ঞ ক্রিকেটারদের অভিজ্ঞতার উপরে, এবং তার পাশেই এইচপি ইউনিট যারা আসলে সাউথ আফ্রিকা যাচ্ছে লঙ্গার ভার্সনে ম্যাচ খেলতে, তারাও কিন্তু একই সময় অনুশীলন করছে। সব মিলিয়ে হোম অফ ক্রিকেট একটা ব্যস্ত অবস্থা। সেই ব্যস্ততা বাড়বে দুপুর নাগাদ, যখন আসলে দীর্ঘ 2 মাস পরে বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হতে যাবে, এবং সেখানে কিন্তু বেশ কিছু বড় বড় এজেন্ডা রয়েছে যেটা আসলে আজকে বোর্ড সভায় তোলা হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি কম বেশি 18টা এজেন্ডা সেখানে তোলা হবে, যার মধ্যে অন্যতম ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে যে গুঞ্জনটা, সেটা কিন্তু হয়তো আজকে বোর্ড সভায় একটা আলোচনা উঠতে পারে, যে আসলে লিটন কুমার দাসকে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে যে ওয়ানডে ক্যাপ্টেন্সি মিরাজের কাছ থেকে এনে লিটনকে দায়িত্ব দেওয়ার বিষয়ে বা 27 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার যে বিষয়টা, সেটা হয়তো এই বোর্ড সভাতে চূড়ান্ত করা হতে পারে। এছাড়াও যেমনটা জানেন যে বাংলাদেশের পেস বোলিং কোচ, এই মুহূর্তে বাংলাদেশি কোচদের দিয়ে যে ভারপ্রাপ্ত দায়িত্বটা পালন করা হচ্ছে, সেই কোচও কিন্তু একটা নিয়োগের আলোচনা চলছে। সেই সাথে ব্যাটিং কোচ একটা রদবদলের একটা সম্ভাবনা রয়েছে, যেমনটা আমরা দেখেছি জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের যে পারফরমেন্স, তারপরে কিন্তু আবারও আতশকাচির নিচে বাংলাদেশ যে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, তার পারফরমেন্স, এবং সেখান থেকেই কিন্তু আসলে আবারও বিদেশি কোচ নিয়োগের পথে হাঁটতে পারে বিসিবি। এছাড়া পূর্বাচল স্টেডিয়ামের অগ্রগতি, সেই স্টেডিয়াম নিয়ে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা, সেসবও কিন্তু আসলে এই বোর্ড সভায় থাকবে। তার পাশাপাশি নারী ক্রিকেটার এবং বিপিএল নিয়েও একটা বড় সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভায়, যেখানে বিপিএল মাঠে গড়ানো নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে, এবং যেমনটা শোনা যাচ্ছে যে ফ্রাঞ্চাইজি না পাওয়া গেলে হয়তো এই মৌসুমে বিপিএল নিয়ে বিসিবি অন্য চিন্তাও করতে পারে। সেক্ষেত্রে বিপিএল যদি মাঠে নাও গড়ায়, তাহলে কিন্তু লোকাল ক্রিকেটারদের নিয়ে আরও একটা টি-20 সংস্করণ দেখা যেতে পারে। সেসব আলোচনা আসলে বোর্ড সভায় তোলা হবে, এবং সেই তোলার পরে যখন বোর্ড পরিচালকরা কিংবা বোর্ড সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আসলে এইসব বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এবং সব মিলিয়ে আসলে আজকে এই হোম অফ ক্রিকেটে একটা ব্যস্ত সময় কাটছে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন। অস্ট্রেলিয়া সিরিজে ভালো করতে ব্যাটারদের কাঁধেই বড় দায়িত্ব দেখছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। পাশাপাশি সিরিজে ভালো করতে 3 বিভাগেই মিনহাজুল আবেদিন নান্নু এই মুহূর্তে দায়িত্বে আছেন এইজ গ্রুপ কমিটির। পাশাপাশি সিরিজে ভালো করতে 3 বিভাগেই সেরাটা দিতে হবে বলে মনে করেন তিনি। সিরিজে নাহিদ রানাকে না পাওয়ার আক্ষেপ তার। এদিকে ইনজুরিতে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়াতে গেলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছরের অপেক্ষার অবসানটা আক্ষেপ নিয়েই হচ্ছে বাংলাদেশের। গত কয়েক বছরে টাইগারদের বড় শক্তির জায়গা যেই পেস ইউনিট, সেটাই অস্ট্রেলিয়া সফরে বড় আক্ষেপের কারণ। সঙ্গে অজিদের বোলিং নেবে বড় পরীক্ষা। লিটন দাসের ইনজুরি আর ওপেনিংয়ে ব্যর্থতা আরও ভাবাচ্ছে দলকে। তাই লম্বা সময় পর দেশটির মাটিতে টাইগারদের চ্যালেঞ্জটাও আরও বেড়েছে। সাদা পোশাকে ওপেনিংয়ে লম্বা সময় সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ মাহমুদুল হাসান জয়। বাড়তি চিন্তার কারণ লিটন না থাকায়, কারণ দেশটির মাটিতে সামলাতে হবে প্যাট কামিন্স, হ্যাজেলউড থেকে শুরু করে নাথান লায়নদের মতো বোলারদের। তাই নান্নুও বড় দায়িত্বটা দেখছেন ব্যাটারদের কাঁধেই। এখন অস্ট্রেলিয়ার পেস বোলিং বলেন, স্পিন অ্যাটাক বলেন, সব কিছু বিশ্বসেরা। তো সেই হিসাবে আমাদের ব্যাটসম্যানদের যথেষ্ট দায়িত্ব নিয়ে থাকতে হবে। তার সাথে সাথে টোটাল টিম পারফরমেন্স যেটা দরকার, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু সব ডিপার্টমেন্টই ভালো দিক কিন্তু আশা করতে হবে। উপমহাদেশে নাহিদ রানার বোলিং গতিটা অস্ট্রেলিয়ার মাটিতে দেখার অপেক্ষা ছিল অনেকেরই। এই তালিকায় ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপও। নাহিদের না থাকায় হতাশা প্রকাশ করেছেন তিনি। আক্ষেপ আছে নান্নুরও, তবে দলে যারা আছেন তাদের নিয়েও প্রত্যাশিত তিনি। মিস করবো, কারণ আমাদের এই দ্রুতগতির বোলার, এই সাবকন্টিনেন্টে এত জোরে বোলার নেই। তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের একটা সুযোগ ছিল, এই সুযোগটা আমরা দেখতে পারিনি। তো আগামীতে ইনশাল্লাহ আবার দেখব। এদিকে ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেও চিকিৎসার জন্য দেশটিতে যাচ্ছেন 2 পেসার তাসকিন ও নাহিদ। সেখান থেকে চিকিৎসা নিয়ে নাহিদ দেশে ফিরলেও তাসকিন থেকে যাবেন সেখানেই। সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন। রাফি আমিন, সময় সংবাদ। এবার দেশের নারী ফুটবলের খবর। এশিয়ান গেমসের মূল লড়াইয়ের আগে বিদেশের মাটিতে ক্যাম্প করবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে 2টি ম্যাচ খেলে এরপরই জাপানে যাবে পিটারবার্গটার শিষ্যরা। দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশের মেয়েরা। এর আগে 2022 সালে চীনের হ্যাংজুতে 19তম এশিয়ান গেমসে প্রথমবার অংশ নেয় তারা। সেবার 1 ড্র ও 2 হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় লাল সবুজের প্রতিনিধিরা। এবার তাই নিজেদের পারফরমেন্সকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য ঋতুপর্ণা সাগরিকাদের। আসন্ন আসরের ড্রয়ের পর সেই কাজটা পাহাড় সম কঠিন হয়ে দাঁড়িয়েছে। বি গ্রুপে বাংলার মেয়েদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। তাদের বিপক্ষে লড়তে জাপানের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বিদেশের মাটিতে ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা।
আমাদের টিম চায়না যাবে, ওনাদের একটা ভেরি স্ট্যাবলিশ ইউনিভার্সিটি ফ্যাসিলিটিতে ওরা ট্রেন করবে এবং দুটি ইউনিভার্সিটি টিমের সাথে ওরা খেলবে। এটা একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আরেকটি অ্যারেঞ্জমেন্ট আছে থাইল্যান্ডে, যেখানে আমরা এর আগেও করেছি ক্যাম্প, একটি প্রাইভেট ক্যাম্প যেখানে ট্রেন করবে এবং থাইল্যান্ডের লোকাল লিগের দুটো দলের সাথে খেলার আয়োজন। দুটো অপশন এখন আমাদের কাছে আছে। নতুন করে স্পোর্টসের বিভিন্ন ইভেন্ট থেকে উঠে আসা প্রতিভাদের সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তুলে অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের। সে লক্ষ্যে নিয়মিত থাকবে নতুন কুড়ির আসর, বাড়বে পরিধি, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পদকজয়ী 310 অ্যাথলিটকে 2 মাস প্রশিক্ষণ দেয়া হবে বিকেএসপিতে। এরপর চূড়ান্তভাবে উত্তীর্ণদের বিকেএসপিতে স্থায়ীভাবে ভর্তির পাশাপাশি পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সরকার নেবে বলেও জানান তিনি। দেশের ক্রীড়াঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করেছে নতুন করে স্পোর্টস। ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ 8টি ইভেন্ট নিয়ে শেষ হয়েছে প্রথম আসর। প্রধানমন্ত্রী উপস্থিত থেকে বিজয়ী অ্যাথলিটদের হাতে তুলে দিয়েছেন পুরস্কার। আনন্দঘন সময় কাটিয়েছেন খুদে খেলোয়াড়দের সঙ্গে। 310 অ্যাথলিট নির্বাচিত হয়েছে চূড়ান্ত বাছাইয়ে। প্রতিভাবানদের নিয়ে আছে ভিন্ন পরিকল্পনা। 2 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে বিকেএসপিতে, সেখান থেকে আবার বাছাই করে প্রতিষ্ঠানটিতেই ভর্তি করানো হবে স্থায়ীভাবে। আমরা বিকেএসপিতে 2 মাসের ট্রেনিং সেশনের পরে এখান থেকে যারা এক্সট্রা অর্ডিনারি প্রতিভা বের হয়ে আসবে তাদেরকে আমরা বিকেএসপিতে তাদের ট্রেনিং সেশনের মাধ্যমে তাদেরকে নিজ নিজ খেলে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এশিয়া ও দক্ষিণ এশিয়ার মঞ্চে বিভিন্ন ইভেন্টে লাল সবুজের অ্যাথলিটরা দাপট দেখালেও অলিম্পিকে নেই কোনো সাফল্য। বড় মঞ্চে পদক পেতে শূন্য থেকে শুরু করেছে ক্রীড়া মন্ত্রণালয়। স্বপ্ন অলিম্পিকের কাঙ্ক্ষিত পদক জেতা। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের যে লক্ষ্য রয়েছে অলিম্পিকে পদক পাওয়া, সেই লক্ষ্যকে স্থির করে আমি মনে করি যে আমরা একদম জিরো থেকে শুরু করেছি। বিভিন্ন সময় ক্রীড়াঙ্গনে এমন নানা উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী হয়নি। তবে আমিনুল হক নতুন কুড়িকে রাখতে চান ধারাবাহিক, বাড়াতে চান পরিধিও। কিশোর কিশোরীদের অংশগ্রহণে 4599টি ফুটবল টিম হবে এক্সাম্পল, মেয়েদের হবে, ছেলেদের হবে। এইভাবে আমরা প্রায় 10টি ইভেন্টকে এই দ্বিতীয় আসর থেকে শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় আসর সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে নতুন করে স্পোর্টসের অনলাইন রেজিস্ট্রেশন। এবার প্রত্যাশা আরও বড় আয়োজনের। সেক্ষেত্রে ফুটবল, ক্রিকেট আমাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আনন্দের জোয়ারে ভাসছে রংপুর। নতুন করে স্পোর্টসের প্রথম আসরে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে রংপুর অঞ্চল। ফুটবল ও কাবাডির বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে 2টি শিরোপা ঘরে তুলেছে তারা। এছাড়া কাবাডি ও ক্রিকেটের বালক বিভাগে রানার্স আপ হওয়ার পাশাপাশি বিভিন্ন ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতে আসরের অন্যতম সফল অঞ্চল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে রংপুর। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। ঢাকঢোলের তালে নাচ, গান আর উচ্ছ্বাসে মুখর রংপুর জেলা স্টেডিয়াম। বিজয়ের আনন্দে মেতে উঠেছেন নতুন কুড়ি স্পোর্টসের শিরোপা জয়ী কিশোর কিশোরীরা। গলায় পদক আর হাতে ট্রফি নিয়ে উদযাপন করছেন সাফল্য। এই উচ্ছ্বাস শুধু ট্রফি জয়ের নয়, পুরো রংপুর অঞ্চলের ক্রীড়া গৌরবেরও। নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী আসরে ফুটবল ও কাবাডির বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর, আর কাবাডি ও ক্রিকেটের বালক বিভাগে রানার্স আপ হয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। পাশাপাশি জুডো, লং জাম্প, অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন সহ বিভিন্ন ইভেন্টে পদক জিতে আসরের অন্যতম অঞ্চল হিসেবে জায়গা করে নিয়েছে তারা। লং জাম্পে গোল্ড এসেছে এবং দৌড়ে সিলভার আছে। ওই জায়গাটা অনেক ভালো লেগেছে এবং প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করছি আমি। আসলে এটা আমার স্মরণীয় থাকবে। আমরা চেয়েছিলাম যে আমরা জাতীয় পর্যায়ে খেলবো, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এই কারণে আমাদের আনন্দের কোনো সীমা নেই। ওখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছি, অনেক খুশি সবাই। আমরা এইবার প্রথম খেলতে আসছি, আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি, আমাদের অনেক আনন্দ হচ্ছে। বিজয় উদযাপনে শিরোপাজয়ী নারী ও পুরুষ খেলোয়াড়দের নিয়ে রংপুরে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সংশ্লিষ্টদের মতে তৃণমূলের প্রতিভা খুঁজে বের করে পরিচর্যা করার কার্যকর একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে নতুন কুড়ির স্পোর্টস। নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে এই অঞ্চল থেকেই জাতীয় পর্যায়ে আরও অনেক মেধাবী ক্রীড়াবিদ উঠে আসবে। নতুন কুড়ির প্রথমেই আমরা চ্যাম্পিয়ন হলাম, আবার 4 গোলে। এটা সত্যই অসাধারণ। সরকারকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আমরা আমাদের ছোটখাটো মানুষদের জন্য এই নতুন কুড়িটা চালু করার জন্য। নতুন কুড়ি স্পোর্টস আগামী সেশন থেকে একদম ইউনিয়ন পর্যায়ে শুরু হবে, যেখানে আরও প্রতিযোগিতার সংখ্যা বাড়বে
এবং পার্টিসিপেন্ট বেশি হলে আমরা আশা করতেছি যে আমরা যে মেধাবী খেলোয়াড় খুঁজতে চাচ্ছি সেগুলো আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। এমন সাফল্যে ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে রংপুরের আরও শক্তিশালী অবস্থানের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে, এমনটাই মনে করছেন ক্রীড়ামোদীরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কিশোরগঞ্জের মিঠা মইনের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে এসে বাজিমাত করেছেন মারিয়া। অ্যাথলেটিক্সে 200 মিটারের পর 100 মিটারেও স্বর্ণপদক জিতেছেন এই কিশোরী। মারিয়াকে সফল স্প্রিন্টার বানাতে ত্যাগ স্বীকার করতে হয়েছে তার দিনমজুর বাবাকে। এশিয়ান গেমস অলিম্পিকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান মারিয়া। আশরাফুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম। নতুন করে স্পোর্টসে 100 মিটার ও 200 মিটার স্প্রিন্টে 2 ইভেন্টে গোল্ড মেডেল জিতেছেন মারিয়া। মারিয়া আছেন আমাদের সঙ্গে। মারিয়ার কাছ থেকে জানতে চাইব নতুন করে স্পোর্টসে তার এই জার্নিটা। মারিয়া, 2 ইভেন্টে আপনি গোল্ড মেডেল জিতেছেন, আপনার পুরো এই জার্নিটা কেমন ছিল নতুন করে স্পোর্টসে? অনেক ভালো ছিল। সকালে উইঠা ঘুমাতে এই হাত মুখ ধুইয়া পরে ধরো ফেরির কাছে আসতাম, কিছুদিন আয়সা দেখতাম যে চলে গেছে, আর কিছুদিন আয়সা দেখতাম তা এই রইছে। তারপরে এই যে আয়সা এই যে ফেরি পার হইয়া এই যে অটোতে উঠছি, ওইটা কিশোরগঞ্জ আসছি, আয়সা প্র্যাকটিস করছি কইরা আবার বাড়িতে গেছি, কিছুদিন স্কুলে গেছি, কিছুদিন স্কুলে যাই নাই। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আপনি 2 ইভেন্টেই গোল্ড জিতলেন, সেখানে আপনার ভালো লাগা কাজ করছে কিনা? হ্যাঁ, অনেক ভালো লাগছে যে আমি কখনো ভাবিনি যে প্রধানমন্ত্রী আমার খেলা দেখবে আর প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখলাম আপনি গিয়েছিলেন, সেখানে গিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী কি বলেছিল আপনাকে? বলেছে যে খেলা ধরে রাখতে, মানে অনেক কিছুই বলছি। অলিম্পিক আছে, এশিয়ান গেমস আছে, সাফ গেমস আছে, সেখানে আপনার লক্ষ্যটা কি থাকবে ভবিষ্যতে? ভবিষ্যতে আমি একজন বড় অ্যাথলেট হতে চাই আর দেশের জন্য গোল্ড আনতে চাই। মারিয়া জানাচ্ছিলেন যে তিনি আসলে এখানেই থেমে থাকতে চান না, ভবিষ্যতে তিনি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান অলিম্পিক, এশিয়ান গেমসের মতো পর্যায়ে, এবং যেখান থেকে তিনি স্বর্ণপদক জিততে চান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সফলভাবে সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের পর এবার ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলার পথে হাঁটছে ফিফা। $20 বিলিয়ন মূল্যের একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জানিয়েছেন মূলত সদস্য দেশগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এমন উদ্যোগ নিচ্ছে ফিফা। তবে এই উদ্যোগকে ফুটবলের আত্মা বিক্রি শামিল বলে কড়া সমালোচনা করেছে ইউএফা। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ সফলভাবে আয়োজন করলেও গেল আসর নিয়ে আছে নানা সমালোচনা। রাজনৈতিক প্রভাবের সঙ্গে মাঠের খেলায় ছিল বিতর্কিত সিদ্ধান্ত। অতিমাত্রায় প্রযুক্তির ব্যবহার বিভ্রান্ত করেছে সমর্থকদেরও। এবার ফিফা আলোচনায় ফুটবল অর্থনীতি নিয়ে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা গঠন করতে যাচ্ছে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বা FFE। প্রস্তাবিত এই প্রতিষ্ঠানের মূল্য ধরা হয়েছে $20 বিলিয়ন, যার সবচেয়ে ছোট শেয়ার বিক্রি করে প্রায় $4.2 বিলিয়ন বিনিয়োগ তুলতে চায় ফিফা। তবে ফুটবলের নিয়ম, বিশ্বকাপ আয়োজন, আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার কিংবা খেলার পরিচালনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ফিফার হাতেই। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। এর বাণিজ্যিক সাফল্যকে আমরা উদযাপন করি, কিন্তু আমাদের দায়িত্ব হলো সেই সাফল্যের সুফল যেন বিশ্বের প্রতিটি দেশের ফুটবলে পৌঁছে যায়। এটি বিশ্বজুড়ে ফুটবলকে আরও গণতান্ত্রিক করার উদ্যোগ। 211টি সদস্য দেশ এটির সিদ্ধান্ত নেবে। নতুন প্রতিষ্ঠান থেকে পাওয়া সব অর্থ ব্যয় হবে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মার্কিন প্রতিষ্ঠান জেপি মর্গান সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ করছে, যেখানে বিক্রি হতে পারে প্রতিষ্ঠানের সর্বোচ্চ 20% শেয়ার। তবে ফিফার এই পরিকল্পনা মোটেই ভালোভাবে নেয়নি উয়েফা। তাদের মতে ভবিষ্যতে ফুটবলের স্বাধীনতা ও সুশাসন প্রশ্নের মুখে পড়তে পারে। তাছাড়া এটি আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এটি এমন একটি সীমা অতিক্রম করেছে যা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কখনোই করা উচিত নয়। ফুটবলের আত্মা এবং এর শাসন ব্যবস্থা কোনো বেচাকেনার সম্পদ নয়। ফুটবল ফিফার একার সম্পত্তি নয়, তাই এটি বিক্রি করার অধিকারও তাদের নেই।
যদিও এটিকে শুধু বিনিয়োগ নয়, বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নের নতুন অর্থনৈতিক মডেল হিসেবে দেখছে ফিফা। উয়েফার সমালোচনার মুখে শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়ন হয় কিনা সেটাই দেখার বিষয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সুইজারল্যান্ডের ফরওয়ার্ড এমবোলোর লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশ্লেষণ শেষে তা নিশ্চিত করেছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। আইএফএবি জানায় এমবোলোর দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তটি ফুটবলের প্রচলিত আইন অনুযায়ী ঠিক ছিল না। সদ্য সমাপ্ত বিশ্বকাপে উন্নত প্রযুক্তি থাকার পরও রেফারিং নিয়ে বিতর্ক ছিল চরমে, বিশেষ করে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচ ঘিরে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে সমালোচনাও হয়েছে ঢের। এমনকি অভিযোগ পর্যন্ত তোলা হয়েছে বিশ্বকাপে টিকে থাকতে মেসিদের অবৈধভাবে সুবিধা দিয়েছে ফিফা, যার সত্যতা না মিললেও এবার বাজে রেফারিং এর বিষয়টি জনসম্মুখে আনলো ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে 72 মিনিটে মাঠ ছাড়তে হয় সুইস ফরওয়ার্ড ব্রিল এমবোলোকে, যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল ভিএআর পর্যবেক্ষণ করে। শুরুতে সেলেসাও মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ট্যাকেলের অভিযোগে হলুদ কার্ড দেখানো হলেও ভার চেকে দেখা যায় এমবোলোর সঙ্গে তার কোনো রকমের শারীরিক সংঘর্ষই হয়নি। তাই অভিনয়ের অভিযোগ তুলে পর্তুগিজ রেফারি পারেদেসের হলুদ কার্ড রিভার্স করে সেটা এমবোলোকে দেখান, আর এর আগে আরও একটা হলুদ কার্ড থাকায় মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সুইজারল্যান্ডের কোচ মুরাদ ইয়াকিন, যা নিয়ে এবার অফিসিয়াল বিবৃতি প্রকাশ করল আইএফএবি। সংস্থাটি জানায়, দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখার এখতিয়ার নেই ভিএআর এর, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং এর দায়িত্বে থাকা মেক্সিকান গুয়েরমো পাচিকো বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন এবং ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ওয়াও পিনেইরো দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে এমবোলোকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। আইএফএবি এখানে ভিএআর এর ভুল প্রয়োগের কথা ব্যাখ্যা করলেও সেই ম্যাচে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো রেফারি এই সিদ্ধান্ত দিয়েছিলেন কিনা সেই প্রমাণ পায়নি। তবে বিশ্বকাপে অভিনয়ের ঘটনা ঠেকানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করেছে ফিফা, এই বিষয়ে পর্যালোচনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত দিয়েছে। এস এম ইকবাল, সময় সংবাদ। 3 বছর পর আবারও ইতালি জাতীয় দলের দায়িত্বে ফিরলেন রবার্তো মানচিনি। তার সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লদিও রানিয়েরি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জোভান্নি মালাগোর এমন ঘোষণার পর শেষ হলো ইতালিয়ান ফুটবলের 17 দিনের অস্থিরতা। গেল 12 জুলাই টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল আজুরিদের সাবেক ফুটবলার পাওলো মালদিনির, আর উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয় তারই সাবেক সতীর্থ লিওনার্দোকে। তবে কোচ ইস্যুতে মাত্র 16 দিনের মাথায় দায়িত্ব ছেড়ে দেন মালদিনি ও লিওনার্দো। দ্রুতই দ্বিতীয় দফায় আজুরিদের দায়িত্ব নিতে যাচ্ছেন মানচিনি। 2021 সালে তার অধীনে ইউরো জিতেছিল ইতালি। মানচিনির অধীনে টানা 37 ম্যাচ অপরাজিত থাকারও রেকর্ড গড়েছিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 3 বছর আগে ইতালির দায়িত্ব ছেড়ে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দলে কোচিং করিয়েছেন মানচিনি। আর্চারের নতুন অ্যাডহক কমিটির মূল লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা। আগের কমিটি নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। অগাস্টের মাঝামাঝি এজিএম এর পর নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানান আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এছাড়া প্রতিষ্ঠাকালীন সভাপতি 2032 অলিম্পিকে স্বপ্ন দেখছেন পদক জয়ের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল। 27 ফেডারেশনের কমিটি ভেঙে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। যে পরিবর্তনের হাওয়া লেগেছে তীর-ধনুকের স্পোর্টস আর্চারিতেও। সর্বশেষ 2019 সালের আর্চারি ফেডারেশনের নির্বাচন হয়েছিল। সেই কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে অ্যাডহক কমিটি দিয়ে চলছে ফেডারেশন। তাদের মূল দায়িত্ব ছিল নির্বাচন দেওয়া, কিন্তু তাদের সেই দায়িত্বের কথা বারবার ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন মনে করিয়ে দেওয়ার পরও কাজ হয়নি। তারা নির্ধারিত সময়ের মধ্যে ইলেকশন করতে পারে নাই, ব্যর্থ। আমরা ক্ষণিকের জন্য আসছি এখানে, আমরা দায়িত্ব বলার জন্য একটাই দায়িত্ব, আমরা এটা করবো, আমরা ইলেকশন করবো, এই ধারাবাহিক কাজগুলো চালিয়ে যাব। তাই বলে আমরা থাকবো না বলে
আমরা ট্রেনিংটা বাদ দিব বা ওইটা বাদ দিব, এটা না, আমরা ট্রেনিং চালিয়ে যাচ্ছি। নতুন অ্যাডহক কমিটির চ্যালেঞ্জ এনএসসির বেঁধে দেওয়া 3 মাসের মধ্যে নির্বাচন করা। সাংগঠনিক কার্যক্রম চালিয়ে এই চ্যালেঞ্জের দিকে হাঁটতে চান অ্যাডহক কমিটির সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে তিনি আর্চারি ফেডারেশনকে দিতে চান স্থায়ী নেতৃত্ব। প্রথম মিটিংয়ে আমরা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি এবং এটার প্রথম ধাপ হিসেবে আমরা একটা ইলেকটিভ সাধারণ সভা করতে যাচ্ছি আগামী 15ই আগস্ট। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের নির্দেশনা আছে যে প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম সদস্য পর্যন্ত আমাদের ইলেকটিভ হইতে হবে। আর্চারিতে এশিয়ার মঞ্চে ধারাবাহিক পারফরমেন্স করছে বাংলাদেশ। পদকের ক্যাবিনেটও ভারী করছেন দেশের আর্চাররা। নিয়মিত টুর্নামেন্টের অংশ নিয়ে পারফর্ম করে এশিয়ার গণ্ডি পেরিয়ে পৌঁছতে হবে বিশ্ব দরবারে। আর সেই পথ ধরে 2032 অলিম্পিকে বাংলাদেশের প্রথম আর্চারি পদকের স্বপ্ন দেখছেন নতুন অ্যাডহক কমিটির সভাপতি। আমাদের একটাই স্বপ্ন যে আমরা যে 28 সালেও নাও পারি, 32-এ আমাদের একটা টার্গেট আছে, আমরা পদকের জন্য লড়াই। কোনো কিছু নিয়ে অতিরঞ্জিত প্রেডিকশনে যাওয়া ঠিক না। আমাদের বাস্তববাদী চিন্তা ভাবনা যে আমরা যদি না পারি আমাদের নেক্সট জেনারেশন সেটা করবে, এইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। নির্বাচন আর অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন নতুন অ্যাডহক কমিটির। এখন দেখার বিষয় সেই স্বপ্ন পূরণে কতটা সফল করতে পারে দায়িত্বপ্রাপ্তরা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ ঘোষণা আসতে পারে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়কের নাম। বোর্ড সভায় বসছেন পরিচালকরা। পরিবর্তন আসতে পারে কোচিং প্যানেলে। মেডিকেল বিভাগ নিয়ে অসন্তুষ্ট বিসিবি। পরিধি বাড়ছে নতুন কুড়ির। পদকজয়ী 310 অ্যাথলিটকে প্রশিক্ষণ দেবে বিকেএসপি। পরিবারের দায়িত্ব নেবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক। অলিম্পিক পদকের স্বপ্ন। এবং এশিয়ান গেমসের মূল পর্বের আগে সুখবর বাংলাদেশ নারী দলের জন্য। দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টায় বাফুফে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।